Hello everyone, welcome to 360 Vision Academy. I am your English teacher Bhagyashree Roy and today's class will be about a poem which is from class 11 CBSE board, and the name of the poem is The Voice of the Rain, which is by Walt Whitman. The name of the poem is The Voice of the Rain by Walt Whitman. Okay. So we shall start our class. Now, before going to the poem straight ahead, we need to know few things about our poet. মানে পোয়েমটাতে সোজাসুজি ডাইরেক্টলি যাওয়ার আগে যিনি লিখেছেন পোয়েমটা, অথর যিনি বা পোয়েট যিনি, তার ব্যাপারে জানা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, ঠিক আছে? তো দ্য নেম অফ দ্য পোয়েট ইজ ওয়াল্ট হুইটম্যান, অ্যাজ আই সেড আর্লিয়ার। ওয়াল্ট হুইটম্যান 1819 থেকে 1892, 1819 থেকে 1892 অবধি উনি পৃথিবীতে জীবিত ছিলেন। Walt Whitman was a transformative American poet. Transformative American poet কথার মানে কি? Transformative American poet তো আমরা বুঝতে পারছি যে উনি আমেরিকার একজন নেটিজেন ছিলেন, সেই কারণে ওনাকে আমেরিকান পোয়েট এখানে বলা হয়েছে, ঠিক আছে? Now why this word transformative is here? ট্রান্সফরমেশন মানে কোনো কিছুর বদল করা বা কোনো কিছুতে পরিবর্তন আনা, আমরা যাকে বুঝি। উনি ওনার লেখা দিয়ে, ওনার লিখন দিয়ে পরিবর্তন আনার মতো সমাজে বলো বা মানুষের চিন্তাধারায় ওই রকম লেখা উনি লিখতেন। ওনার লেখা দিয়ে ট্রান্সফরমেশন আমরা দেখতে পেয়েছি ওই সময়, ঠিক আছে? দ্যাটস ওয়াই ট্রান্সফরমেটিভ ওয়ার্ড ইজ দেয়ার হিয়ার। ট্রান্সফরমেটিভ আমেরিকান পোয়েট, এসেইস্ট মানে হচ্ছে এসে লিখতেন উনি অনেক, অ্যান্ড জার্নালিস্ট, ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ ফ্রি ভার্স। জার্নালিস্ট মানে কোনো একটা নিউজ চ্যানেল বা নিউজ পেপারের যে অফিস থাকে ওখানে উনি কাজ করতেন। অ্যান্ড ওয়াইডলি রিগার্ডেড মানে ওনাকে সবাই জানতো, এই নামটা, এই পদবিটা ওনাকে দেওয়া হয়েছিল, উইচ ইজ ফাদার অফ ফ্রি ভার্স। ফাদার অফ ফ্রি ভার্স এর কথা মানে কি? ইউজুয়ালি পোয়েমে আমরা কি দেখি, একটা ছন্দ থাকে, হ্যাঁ, যেরকম একটা ছন্দ মেনটেন করা হয় লাইন বাই লাইন, ঠিক আছে? যেরকম ডগ, ফগ, অলতো ডগের সাথে ফগের কোনো মিল নেই, বাট শুনতে আমি বলছি, ঠিক আছে? হ্যাঁ, ক্যাট, ব্যাট, র্যাট, আলাদা আলাদা মিনিং, বাট শুনতে সাউন্ডটা একরকম। তো একটা ছন্দ থাকে, হ্যাঁ। ফার্স্ট লাইনে লেটস সে দিস দ্য ফার্স্ট লাইন, দিস এখানে যে ওয়ার্ডটা থাকবে, তারপরে সেকেন্ড লাইনের পরে এখানে যে ওয়ার্ডটা থাকবে, এই ওয়ার্ডের ছন্দের সাথে এই ওয়ার্ডের ছন্দের একটা মিল পাই, ঠিক আছে? ইউজুয়ালি পোয়েমের যে ভার্স গুলি থাকে, ভার্স হচ্ছে মানে লাইন থাকে, ঠিক আছে? বা যে পংক্তিটা থাকে, হ্যাঁ, একটা প্যারা থেকে আরেকটা প্যারা, ওইগুলি একটা ছন্দ মেনটেন করে, ঠিক আছে? ওনার কবিতাতে ইউজুয়ালি এরকমটা দেখতে এতটা দেখতে পাওয়া যেত না, ঠিক আছে? খুব একটা ছন্দ উনি মেনটেন করতেন না, ফ্রিলি মানে কমফর্টেবলি মিনিং ওয়াইজ উনি ওনার কবিতাগুলি লিখতেন, সেই জন্য ওনাকে বলা হতো ফাদার অফ ফ্রি ভার্স। ওকে, হিজ ওয়ার্ক ব্রিজড দ্য গ্যাপ বিটুইন ট্রান্সেন্ডেন্টালিজম অ্যান্ড রিয়েলিজম, ঠিক আছে? ট্রান্সেন্ডেন্টালিজম অ্যান্ড রিয়েলিজম, এটার মানে কি? এটার মানে হচ্ছে তখনকার সময়ে কিছু কিছু ব্যক্তিরা ছিলেন, কিছু কিছু লেখকরা ছিলেন, ওরা কি মানতেন যে স্পিরিচুয়ালিটি না, আধ্যাত্মিকতাটাকে রিয়েলিটির সাথে রিলেট করে, রিয়েলিজম লেখা আছে, ঠিক আছে? রিয়েলিটির সাথে রিলেট করে, মানে লজিক্যালি বা we can say rationally, ঠিক আছে?
ওনারা মানতেন যে লজিক্যালি এবং রেশনালি চিন্তা ভাবনা করেও স্পিরিচুয়ালিটি আমরা পেতে পারি বা একটা থট প্রসেস আমরা ক্রিয়েট করতে পারি নিজেদেরকে, ঠিক আছে? এটাই এখানে বলা হচ্ছে। ক্রিয়েটিং আ realism, creating a uniquely American literary voice that celebrated democracy, nature and the common individual. কি কি সেলিব্রেট মানে করা যেত, মানে ওনার পোয়েমগুলি থেকে, ওনার ভার্সগুলি থেকে কি কি আমরা মানে কি ফ্লেভার আমরা পেতে পারি, বেসিক্যালি কি নেচার থাকে ওটা, ডেমোক্রেসি যেখানে সবাই বলতে পারবে, সবার একটা রাইটস থাকে, ইকুয়াল রাইটস, নেচার মানে পরিবেশ প্রকৃতি, অ্যান্ড দ্য কমন ইন্ডিভিজুয়াল মানে কমন ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যারা কমন ম্যান বলতে আমরা, সাধারণ মানুষ বলতে আমরা যাদের বোঝাই, ঠিক আছে? So this is about our poet who is Walt Whitman. Now আরেকটু বাকি আছে। He is one of the father of the Whitman's work broke away from traditional European poetic structures. উইটম্যান যে কাজগুলি উনি যা যা করেছিলেন, ট্রেডিশনাল ইউরোপিয়ান পোয়েটিক তখন সময় যারা ছিল না, উনি তো আমেরিকান ছিলেন, বাট ইউরোপের যারা ছিল তারা, তাদের যে কাজ ছিল, ওটার যে স্ট্রাকচার ছিল, যে স্ট্রাকচারে ওরা ওদের ভার্স লিখতেন, পোয়েমগুলি লিখতেন, ওইটা থেকে একদমই আলাদা ছিল। উনি ওইটাকে ভেঙেছিলেন, ভেঙে ওনার স্টাইলটা আলাদা করে তৈরি করেছিলেন, ঠিক আছে? He created an American voice that celebrated the individual nature and the human spirit, ঠিক আছে? হিউম্যান যে স্পিরিট হয় একটা মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে স্পিরিট কাজ করে, মানে মোটিভেশন বলতে পারো সেটাকে, ওইটাকে সেলিব্রেট করার মতো ওনার লেখাটা ছিল। নাও here we come to the poem, about the poem, not the poem, about the poem, মানে এই যে পোয়েমটা আমরা পড়বো না, এটার কি থিম আছে বেসিকলি, ঠিক আছে? Now, The Voice of the Rain by Walt Whitman is a conversational personified poem. এই যে ওয়ার্ডটা এখানে very very important here, personified, বা আমি এটাকে লিখতে পারি personification, ঠিক আছে? Now what is this? What is personification? আমরা ইংলিশ লিটারেচারে পোয়েটিক ডিভাইসেস বলতে কিছু জিনিস বুঝি, ঠিক আছে? মেটাফর থাকে, অনেক কিছু থাকে। পার্সোনিফিকেশন এটারই একটা অংশ, এটারই একটা পার্ট, ঠিক আছে? পার্সোনিফিকেশনে কি হয়, একটা নন লিভিং থিং, ঠিক আছে, যেটা লিভিং থিং নয় বেসিকলি, সেইটাকে যখন আমরা লিভিং থিং এর সাথে রিলেট করব বা কম্পেয়ার করব, মানে পার্সন মানে কি বোঝাই আমরা, কোনো ব্যক্তি বা একটা লিভিং থিং, ঠিক আছে? পার্সনিফিকেশন একটা নন লিভিং থিংকে যখন আমরা লিভিং থিং এর সাথে তুলনা করব বা কম্পেয়ার করব, ঠিক আছে, তখনই সেটাকে আমরা কি বুঝি, পার্সনিফিকেশন বলতে বুঝি। এবার এখানে এই পোয়েমটাতে পোয়েট কিসের সাথে কিসের পার্সনিফিকেশন করেছেন, মানে কোন ব্যাপারটাকে পার্সনিফাই করেছে, কোন নন লিভিং থিংটাকে উনি লিভিং থিং হিসেবে এখানে বর্ণনা করেছেন। দ্যাট থিং ইজ রেইন। ওকে, রেইন বা বৃষ্টি বলতে আমরা যা বুঝি, ঠিক আছে? দ্য ভয়েস অফ দ্য রেইন এখানে এটার নামই আছে এই কবিতাটার, পোয়েমটার। তো রেইন যেটা আছে, ভয়েস অফ দ্য রেইন, রেইন একটা কি জিনিস, একটা নন লিভিং জিনিস, নন লিভিং এল দিয়ে আমি এটাকে ডিনোট করলাম, ঠিক আছে? নাও ভয়েস, দ্য ভয়েস অফ দ্য রেইনই তো আছে না নাম। ভয়েস একটা কি জিনিস, ভয়েস কার হয়, যে কোনো লিভিং জিনিসের, মানুষ, ঠিক আছে? ইউজুয়ালি ভয়েস মানুষ, অ্যানিমেলস, বিভিন্ন ধরনের বার্ডস, সবগুলি লিভিং মানে জীবন্ত, এদের ভয়েস হয়। সাউন্ড আর ভয়েস কিন্তু আলাদা জিনিস, সাউন্ড কিন্তু মেশিনের হতে পারে, ভয়েস হচ্ছে নিজস্ব কোনো তার শরীর থেকে যেই সাউন্ডটা বের হয় সেটাকে বলা হয় ভয়েস, ঠিক আছে? তো ভয়েসটা কি একটা লিভিং থিং, ঠিক আছে? নন লিভিং থিং, লিভিং থিং, এলটি, ঠিক আছে? এইভাবে লিখে
এবার রেইনের উনি বলছেন নাকি ভয়েস আছে, ঠিক আছে। রেইনের কি তোমাদের ভয়েস থাকতে পারে, সাউন্ড থাকতে পারে, রেইনের ভয়েস তো হতে পারে না। ভয়েস কথা, ভয়েস দিয়ে আমরা কি 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 জিনিস বুঝতে পারি? ভয়েস দিয়ে আমরা বুঝতে পারি যেখানে ইমোশন থাকবে, ঠিক আছে, লেটস সে ইমোশন থাকবে, ফিলিং থাকবে, হ্যাঁ, তার ভয়েস দিয়ে সে এগুলি এক্সপ্রেস করতে পারবে, তার ইমোশন গুলি, তার ফিলিংস গুলি, বা তার যে ওপিনিয়ন্স আছে, ঠিক আছে। ভয়েস দিয়ে আমরা এই জিনিসগুলি বুঝি, হ্যাঁ। সাউন্ড দিয়ে কি বুঝি? সাউন্ডের তো কোনো মিনিং হয় না আলটিমেটলি। যে কোনো সাউন্ড, একটা অটো রিকশার আওয়াজ একটা সাউন্ড, এটা কি কোনো মিনিং হয়? মিনিং হয় না। ভয়েসের কিন্তু মিনিং হয়। তো বৃষ্টির আওয়াজ ভয়েস কিভাবে হতে পারে? বৃষ্টি তো একটা নন লিভিং থিং। তো একটা নন লিভিং থিংকে এখানে লিভিং থিং যেটা হচ্ছে ভয়েস, তার সাথে তুলনা করা হয়েছে এবং বলা হয়েছে রেইনের নাকি ভয়েস আছে, ঠিক আছে, রেইনের নাকি ভয়েস আছে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে কি বলা হয়? পার্সনিফিকেশন। I hope it is very much clear to you all. এই ওয়ার্ডটার মানে হচ্ছে পার্সনিফিকেশন। যখন কোনো নন লিভিং থিংকে লিভিং থিং এর সাথে, লিভিং থিং এর কোনো ফিচারের সাথে, ঠিক আছে, লিভিং থিং এর কোনো ফিচারের সাথে যখন তুলনা করা হয়, কম্পেয়ার করা হয় বা অ্যাটাচ করা হয়, তখনই সেটাকে বলা হয় পার্সনিফিকেশন। এন্ড দিস পার্সনিফিকেশন যে লিটারারি ডিভাইসটা আছে, এইটাই এই পোয়েমটার মধ্যে আমরা পাই। এই ডিভাইসটাই পোয়েট ওয়াল্ট হুইটম্যান এই পোয়েমটাতে ইউজ করেছেন। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা জানা খুব ইম্পর্টেন্ট। Whitman is a conversational personified poem where the rain describes itself as the poem of earth. ঠিক আছে, রেইন কিভাবে নিজেকে ডিসক্রাইব করছে? অ্যাজ দ্য পোয়েম অফ আর্থ। আর্থ মানে হচ্ছে পৃথিবী, পৃথিবীর কবিতা, পৃথিবীর একটা কবিতা। সেই হিসেবে রেইন এখানে নিজেকে নিজে এক্সপ্রেস বা ডিসক্রাইব করছে, হাইলাইটিং ইটস ইটারনাল সাইক্লিক্যাল জার্নি ফ্রম ল্যান্ড, সি টু দ্য স্কাই অ্যান্ড ব্যাক। ইটারনাল কথার মানে হচ্ছে কি? ইনফিনিটি। ইনফিনিটিও বুঝতে পারি আমরা ইটারনাল দিয়ে, ঠিক আছে, যেটার কোনো শেষ নেই, যেটা অবিরাম এই যে এইভাবে চলতেই থাকে। এই যে অন লুপ চলছে না, এটার কোনো শেষ আছে? এখানে আসলে আবার চলে গেল, এই যে ইটারনাল চলছে। তো সেম এই যে একটা ইটারনাল জানি মানে যেটা সবসময় চলতে থাকে। আর কি আছে? সাইক্লিক্যাল, মানে একটা সাইকেলে চলে, ঠিক আছে। সাইকেলে চলে কিভাবে? সাপোজ ধরো এখান থেকে শুরু হয়, তারপরে এই প্রসেসটা শুরু হয়, তারপরে আবার এইটা শুরু হয়। তো আসলে তো একটা পরে এই যে একটা সাইকেল, রাউন্ড করে সাইকেল একটা চলছে, সেটাকে এখানে সাইক্লিক্যাল বলা হয়েছে। ইটারনাল সাইক্লিক্যাল জার্নি ফ্রম ল্যান্ড, সি, ঠিক আছে। বৃষ্টি কোথায় এসে পড়ে? ল্যান্ডে এসে পড়ে। আচ্ছা, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা আমি একটু পরে নেক্সট যে আমাদের স্লাইডটা আসবে ওইখানে আমি ভালোভাবে এক্সপ্লেন করে দেবো। বাট এখানে যেটা বলছি, সাপোজ লেটস সে ইটস আ ল্যান্ড, হ্যাঁ, তারপরে সি, ল্যান্ড আর সির সাথে বৃষ্টির তো ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িত আছে না? বৃষ্টি কোথায় পড়ে? ল্যান্ডে পড়ে, সিতে পড়ে। এবার বৃষ্টির কি প্রসেস, বৃষ্টি কিভাবে হয় বেসিক্যালি, এটা আমরা নেক্সট স্লাইডে বুঝবো। যাই হোক, এইভাবে ল্যান্ডের সাথে সি এর সাথে রেইন কানেক্টেড, দ্যাটস ওয়াই এখানে ল্যান্ড আর সি বলা হয়েছে। এটাই আমি এখানে বোঝাতে চাইছিলাম, এইটুকু, বাকিটা আমরা পরে বুঝবো। টু দ্য স্কাই অ্যান্ড ব্যাক, মানে এটা হয়, ব্যাক মানে আবার হয়, একবার হলো তো আবার হলো, আবার এইভাবে ইটারনালি চলে যাচ্ছে, একটা সাইকেলে এটা চলেই যাচ্ছে, হয়ে যাচ্ছে, ঠিক আছে। It describes nurturing the planet by nourishing seeds, purifying the atmosphere and rejuvenating its origin. Origin কি? বৃষ্টির অরিজিন কি? বৃষ্টির অরিজিন হচ্ছে আর্থ, ঠিক আছে।
কারণ বৃষ্টির সৃষ্টিও হয় আর্থ থেকে, বৃষ্টি এসে শেষও হয়, লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আর্থে। তো অরিজিন হচ্ছে আর্থ, এখানে অরিজিন বলতে আর্থকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তো আর্থ থেকেই এটার উৎপত্তি হচ্ছে, আবার আর্থে এসে শেষ হচ্ছে। তো এইটাই অরিজিন। অরিজিন হচ্ছে মেইন জায়গা আর কি, মেইন উৎসস্থল যেটা, এইটাই অরিজিন। ঠিক আছে, বৃষ্টির কি কি কাজ হয়? নার্চারিং দ্য প্ল্যানেট, আমাদের যে প্ল্যানেট যে আর্থ আছে ওইটাকে নার্চার করা। বৃষ্টি ছাড়া কি আমরা কেউই বাঁচতে পারবো? কেউ কোনো কিছুই বাঁচতে পারবে না, সব ধ্বংস হয়ে যাবে। না গাছপালা হবে, না প্রাণীরা বাঁচবে, না আমরা বাঁচবো। টোটাল যে একটা বায়োডাইভার্সিটি আছে সবটা ব্যাপারই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই নারিশমেন্টটা প্ল্যানেটকে কে দেয়? বৃষ্টি দেয়। নার্চারিং দ্য প্ল্যানেট বাই নারিশিং সিডস। সিডস মানে এখানে কি বলা হয়েছে? প্লান্টস, আমি যেগুলো এখন বললাম না, প্লান্টস বা গাছ বা ট্রিজ। ট্রি কি প্রথমে একটা ট্রি হয়ে যায়? হয় না তো, প্রথমে তো একটা সিড থাকে, একটা বীজ থাকে, বীজ যেটা রয়েছে, বীজটা থেকে ছোট্ট একটা চারা হয়। ঠিক আছে, ছোট্ট একটা চারা হয়, তারপরে পরবর্তীকালে এটা বড় হয়ে একটা বড় একটা প্লান্ট বা একটা গাছে তৈরি হয়। ঠিক আছে, তো এইটাকে এখানে সিড বলা হচ্ছে। এখানে শুরু হয়েছিল কি থেকে? এই যে সিডটা থেকে। হ্যাঁ, এই সিডটাকে কে নারিশ করে? বৃষ্টি নারিশ করে, মানে জল নারিশ করে। জল আমরা কোত্থেকে পাই? বৃষ্টি থেকেই কিন্তু পাই। আলটিমেট আমাদের ওয়াটার সোর্সটা কিন্তু বৃষ্টি থেকেই আসে, রেইন থেকে আসে। পিউরিফাইং দ্য অ্যাটমসফিয়ার, আমাদের যে অ্যাটমসফিয়ার আছে মানে যেখানে আমরা থাকি, এনভায়রনমেন্ট বা অ্যাটমসফিয়ার মানে আমাদের চারিপাশ, সেটাকে পিউরিফাই করা। অ্যান্ড রিজুভেনেটিং ইটস অরিজিন, মানে পৃথিবী যে আর্থ যে প্ল্যানেটটা যেখানে আমরা থাকি, সেই প্ল্যানেটটাই হচ্ছে অরিজিন বললাম। সেটাকে আবার রিজুভিনেট করা। রিজুভিনেট মানে করা মানে হচ্ছে নতুন জীবন দেওয়া। ঠিক আছে, লেটস সে প্রথমে তো সামার আসে না, সামারে কি হয়? গাছপালা একদম সব শুকিয়ে যায়, মাটি শুকনো থাকে, খা খা করে চারিদিকে একদম ড্রাই হয়ে যায়। হ্যাঁ, জলের খুব অভাব আমরা ফিল করতে পারি। তারপরে যখন বর্ষা আসে, বৃষ্টি হয়, কি হয়? আবার রিজুভিনেট হয়, মানে আবার জীবন্ত হয়, আবার নতুন জীবন পায়। সেটাকে এখানে বলা হয়েছে, বোঝানো হয়েছে রিজুভিনেটিং ইটস অরিজিন। ঠিক আছে, না এখানে আমি একটা প্রসেসের কথা বলেছি। ঠিক আছে, প্রসেসটা কি? এখানে আমরা ভালোভাবে এই জিনিসটা বুঝবো। ওয়াটার বডি, ঠিক আছে, ওয়াটার বডি বলতে যে কোনো একটা জলের একটা বড় একটা জায়গা, একটা বড় বডি, যেখানে অনেকটা পরিমাণে জল একসাথে থাকে। সেগুলি কি হতে পারে? সি হতে পারে, ঠিক আছে, রিভার হতে পারে, বিভিন্ন রকমের সোর্স, ওয়াটার বডি যেটা বুঝতে পারছি আমি। তারপরে পরের প্রসেস কি? ইভাপোরেশন। আচ্ছা, এটা কি সাইকেল? রেইনের সাইকেল, বৃষ্টির যে সাইকেলটা আছে বেসিক্যালি সেটা। এটা পড়ানোর আগে আমি আগে নিজের মতো করে একটু বুঝিয়ে নিই তোমাদের। আই থিঙ্ক দ্যাট উইল বি মোর হেল্পফুল টু ইউ গাইস। লেটস সে এটা একটা ল্যান্ড আছে, এটা একটা ল্যান্ড আছে, আবার সিও আছে। সি ল্যান্ড এগুলো তো পাশাপাশি থাকে, সিও আছে। নাও what is the process of rain? কি হয়? এটা ল্যান্ড বললাম, ল্যান্ড, এটাকে বললাম সি। নাও what is the process of rain? ল্যান্ড থেকে বা সি থেকে প্রথমে কি হয়? ইভাপোরেশন হয়, মানে বাষ্পীভূত হয়। আমরা তো এটাই জানি না বৃষ্টি মানে কি। প্রথমে তো আর বৃষ্টি তৈরি হয় না, প্রথমে কি থাকে? আমাদের চারিদিকে, আমাদের অ্যাটমসফিয়ারে, এনভায়রনমেন্টে বিভিন্ন জলীয় বাষ্প, আমরা জানি জলীয় বাষ্প থাকে। তো ল্যান্ড থেকে হতে পারে, সেটা ল্যান্ডে কোনো জায়গায় জল পড়ে রইলো, ঠিক আছে, ভিজে রইলো, বা সি থেকে, বা মানে বেসিক্যালি কোনো ওয়াটার বডি থেকে। সি না বলে এটাকে আমি এখানে ওয়াটার বডি বলছি, ঠিক আছে, ওয়াটার বডি বলছি।
এটা হচ্ছে একটা ওয়াটার বডি। আর এই সাইডে কি বলেছিলাম, একটা ল্যান্ড। ল্যান্ড। নাও এবার এখান থেকে প্রসেসটা শুরু হয়, এই দিক থেকে প্রসেসটা শুরু হয়, এই যে ল্যান্ড থেকে এভাবে এভাবে এগুলি কি উঠলো, জলীয় বাষ্প। ঠিক আছে, ইভ্যাপোরেট হয়ে যে ময়েশ্চারটা থাকে ল্যান্ডের মধ্যে, যে ময়েশ্চারটা থাকে বা সি মানে কোনো ওয়াটার বডিতে যখন হিট পড়ে, হিটের কারণে কি হয়, সেখানে বিভিন্ন জলীয় বাষ্প তৈরি হয়, জলীয় বাষ্প তৈরি হয়। ঠিক আছে, এবার এই জলীয় বাষ্পগুলি কি করে, এরা বাতাসে ঘুরে বেড়ায়। ঠিক আছে, এইভাবে 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 উপরের দিক করে এগুলি উঠতে থাকে। হ্যাঁ, এগুলি বাতাসে ঘুরে বেড়ায়, জলীয় বাষ্পগুলি এভাবে ঘুরে বেড়ায় বাতাসে। তারপরে এগুলি একটা টাইমে কোথায় যায়, সব কিছু অ্যাকুমুলেট করে একটা টাইমে একদম উপরে স্কাইয়ে যায়। ঠিক আছে, স্কাইয়ে যাবে, সেখানে গিয়ে কি ফর্ম করবে, ক্লাউড ফর্ম করবে। এই যে লেখা আছে ওয়াটার বডি, তারপরে ইভাপোরেশন, এই যে এটা হচ্ছে ইভাপোরেশন প্রসেস, তারপরে ক্লাউড মেকিং। ঠিক আছে, ক্লাউড ফর্ম হবে। ঠিক আছে, তারপরে কি হবে, এই যে ক্লাউডস আছে, ক্লাউডস গুলি থেকে তারপরে বৃষ্টি হবে। ইভ্যাপোরেট হলো, জলীয় বাষ্প আকাশে উঠলো, অ্যাকুমুলেট হলো মানে একসাথে হলো, ছোট 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 ক্লাউডস কি ছোট 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 জলীয় বাষ্পের যে কণাগুলো থাকে সেগুলি যখন একসাথে মিশে যায়, মিশে একটা বড় একটা জিনিস যেটা তৈরি হয় সেটাই হচ্ছে ক্লাউডস। ক্লাউডস হচ্ছে বেসিক্যালি জলীয় বাষ্পের একটা বড় একটা আকৃতি, অনেকগুলি জলীয় বাষ্প একসাথে অ্যাকুমুলেট হয়েই ক্লাউড মেক করে। ঠিক আছে, এবার এই ক্লাউডস গুলি থেকে কি হয়, আবার বৃষ্টি হয়, বৃষ্টি হয়ে আবার সেই জলটা কোথায় আসে, ল্যান্ডে চলে আসে, বা ওই যে ওয়াটার বডি বললাম সেই ওয়াটার বডিতে ফেরত চলে আসে। ঠিক আছে, এই যে ল্যান্ড বলেছিলাম, ওয়াটার বডি বলেছিলাম, ওয়াটার বডি। বোঝা গেছে, ক্লাউডস হলো, ক্লাউডস থেকে বৃষ্টি পড়লো, পড়ে 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 এবার কি হলো, বেসিক্যালি আলটিমেটলি ব্যাপারটা কি হলো, এখান থেকেই তো শুরু হয়েছিল, এই জায়গা থেকেই তো শুরু হয়েছিল, ইভাপোরেট হয়ে উপরের দিকে উঠে 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 জলীয় বাষ্প তৈরি হয়েছিল, অ্যাকুমুলেট হয়ে ক্লাউডস হলো, ক্লাউডস থেকে আবার এবার নিচে আসলো। দেখো এই যে উপরে উঠলো, এই যে উপরে ওঠার প্রসেস, আবার নিচে আসলো, নিচে এসে যেখান থেকে এটার অরিজিন ছিল, অরিজিন মানে যেখান থেকে এই ব্যাপারটা শুরু হয়েছিল এই সাইকেলটা, আবার সেখানে এসে সেটা শেষ হলো। মানে বৃষ্টি যেখান থেকে শুরু তার প্রসেস, আলটিমেটলি তার আলটিমেট জায়গাটা সেখানেই এসে শেষ হয়। তো আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে তো সাইক্লিক্যাল একটা ব্যাপার, যে একটা সাইকেলে চলতে থাকে, যেখান থেকে শুরু আবার একটা প্রসেস করে করে আবার এখানে এসে শেষ, আবার শুরু আবার একটা প্রসেস করে এখানে এসে শেষ। বেসিকলি এটাই বোঝানো হয়েছে, এটা একটা বেসিক্যালি একটা সাইন্টিফিক একটা ব্যাপার বা সাইন্টিফিক একটা মেথড, এটা আমরা অনেকেই জানি, তবু আমি আরো একটু ভালো করে এক্সপ্লেন করে দিলাম, কারণ এটা বোঝা প্রচুর পরিমাণে দরকার আমাদের এখানে। কেন দরকার, এই পোয়েমটা পড়তে গেলে এই প্রসেসটা যদি আমরা না জানি, পোয়েট এখানে কি বোঝাতে চাইছে, বৃষ্টিকে কিভাবে ডিসক্রাইব করছে, রেইনের যে ভয়েসটা আছে, ভয়েসটা কিভাবে ডিসক্রাইব করছে নিজেকে, এই কোনো কিছু আমরা বুঝতে পারবো না এটা যদি আমরা না বুঝি। বুঝে গেলাম, ওয়াটার বডি, তার থেকে ইভাপোরেট হলো, ক্লাউড মেকিং হলো, রেইন হলো, এটা একটা প্রসেস, রেইন সাইকেল। নাও লেটস মুভ অন টু দ্য পোয়েম স্ট্রেট অ্যাহেড। ওকে, পোয়েমটা শুরু করছি। এন্ড হু আর্ট দো, এবার এখানে যে ওয়ার্ডগুলি আছে আর্ট দো, এগুলি কি ধরনের ওয়ার্ড, এগুলি হচ্ছে আর্কেইক রকমের ওয়ার্ড। ঠিক আছে, আর্কেইক কথার মানে হচ্ছে কি, আগের দিনে মানে একদমই পুরোনো দিনে কিছু একটা টাইপের কিছু কিছু ইংলিশ ওয়ার্ডস ইউজ করা হতো। ঠিক আছে, ওয়ান কাইন্ড একটা টাইপের কিছু ওয়ার্ডস ইউজ করা হতো যেগুলো আজকের দিনে আর ইউজ হয় না, সেগুলো তখনকার দিনেই ইউজ হতো। ঠিক আছে, যেরকম বাংলাতে যদি আমি বোঝাতে যাই, যেরকম আগে লোকে না সাধু ভাষায় কথা বলতো, ইংরেজিতে কিন্তু কোনো সাধু ভাষা চলিত ভাষা নেই, কিন্তু আমাদের বাংলাতে আছে।
বাংলা লিটারেচারে সাহিত্যে আছে। এবার আগে কিভাবে কথা বলতো, একদম আগে, হ্যাঁ, কোথায় যাইতেছ, কি করিতেছ, ঠিক আছে। এখন আমরা ওভাবে বলি? কোনোদিনও বলি না। কোথায় যাচ্ছ, কি করছো, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ওইগুলি আগে, অনেক আগে ইউজ করা হতো, এখন আর ইউজ হয় না। এখন এটা সিম্পল হয়ে গেছে, ওই ওয়ার্ডগুলিকে সিম্পলিফাই করা হয়েছে। তো এই যে আর্ট ডো অ্যান্ড হু আর্ট ডো, এই ওয়ার্ডগুলি হচ্ছে বেসিকলি ওই টাইপেরই ওয়ার্ড, আর্কিক টাইপ অফ ওয়ার্ড, যেগুলি আগের থেকে ইউজ করা হতো, আগের সময় ইউজ করা হতো প্রাচীনকালে ইংলিশ লিটারেচারে, বাট এখন আর ইউজ করা হয় না। এখানে আর্ট ডো কথার মানে হচ্ছে হু আর দে, হু আর দে। এবার কেন আমি আর্কিক শব্দ এইভাবে বুঝিয়ে দিলাম, কারণ এই বইটাতে আমরা প্রচুর পরিমাণে এরকম আর্কিক ওয়ার্ডস আরো পাবো। নেক্সট, হু আর দো said I to the soft falling shaft, said I, এখানে আইটা হচ্ছে পোয়েট, ঠিক আছে। পোয়েট বলছে, আমি বললাম হু আর দে, মানে পোয়েট বলছে হু আর দে টু দ্য সফট ফলিং শার্ট। সফট ফলিং শার্টটা কি এখানে? রেন, ঠিক আছে। পোয়েট রেন কে বলছে হু আর দে, which strange to tell gave me an answer as here translated, which strange to tell মানে খুব একটা অদ্ভুত একটা ব্যাপার না, যে বৃষ্টিও নিজের সম্বন্ধে কিছু একটা বলছে, নিজের সম্বন্ধে কিছু একটা ডেসক্রাইব করছে, খুব অদ্ভুত একটা ব্যাপার, ঠিক আছে। তো এটাই বলা হয়েছে যে স্ট্রেঞ্জলি আমাকে কিন্তু উত্তরটা দিল। ট্রান্সলেটেড অ্যাজ হিয়ার ট্রান্সলেটেড মানে আমাকে আনসারটা দিল, গেভ মি এন আনসার। আমি যখন প্রশ্নটা করলাম যে কারা এরা কারা, তখন স্ট্রেঞ্জলি আমাকে একটা আনসার দিল। আনসারটা নিচে এভাবে ট্রান্সলেট করলাম আমি, ঠিক আছে। পোয়েট ট্রান্সলেট করলো কার কথা, কার ভয়েস, বৃষ্টির ভয়েস, ঠিক আছে। তো এখান থেকে আমরা যাই করবো এগুলো কিন্তু সব বৃষ্টি নিজেকে ডেসক্রাইব করছে, রেইন নিজেকে ডেসক্রাইব করছে। আই এম দ্য পোয়েম অফ আর্থ, কে বলছে? রেইন বলছে এই কথাটা, যে আমি হচ্ছি পৃথিবীর কবিতা। আই এম দ্য রেইন অফ আর্থ, সেড দ্য ভয়েস অফ দ্য রেইন, রেইনের যে ভয়েসটা আছে সে কথাটা বলছে। আই এম দ্য পোয়েম অফ আর্থ, ইটার্নাল আই রাইজ impalpable out of the land and the bottomless sea, eternal I rise, ঠিক আছে। মানে আমার যে এই যে উত্থনটা, যে আমি যে উঠছি, রাইজ মানে উত্থন, হ্যাঁ, বা উৎপত্তি হওয়া কোনো কিছু, সৃষ্টি হওয়া, এই যে প্রসেসটা কিন্তু ইটার্নাল মানে হচ্ছে এটা চলতেই থাকে, ঠিক আছে। আউট অফ দ্য ল্যান্ড অ্যান্ড দ্য বটমলেস সি, কোথা থেকে শুরু হয়? ওই যে একটু আগে বোঝালাম, এটার জন্য দেখবে এইটা এখন খুব ভালোভাবে বুঝতে পারবে। এই যে বোঝালাম কি থাকে, ল্যান্ড থাকে, ওয়াটার বডি থাকে, ওয়াটার বডিকে এখানে সি বলা হয়েছে। এগুলো থেকেই তো বৃষ্টির তৈরি হয়, এগুলো থেকে তো ইভাপোরেট করে 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 জলীয় বাষ্প উপরে যায়, ঠিক আছে। এবার সি কে কি বলা হয়েছে এখানে? বটমলেস বলা হয়েছে, ঠিক আছে। এবার বটমলেস সি যতটাই গভীর হোক না কেন, ঠিক আছে, আলটিমেটলি এটার তো একটা বটম তো আছেই, কিন্তু এখানে একটু এক্সাজারেট করা হয়েছে, মানে একটু বেশি বেশি করে রেইন বলেছে যে সিটা এতই গভীর যে যেটার কোনো বটম নেই, সেই জন্য এটাকে বলা হয়েছে বটমলেস সি। গরমের শরীর খারাপ করে ওঠে। বটমলেস সি মানে গরমের কারণে সি থেকে জলীয় বাষ্প উঠে আকাশে যায় এবং সেটা থেকে আলটিমেটলি রেইন নিচে আসে, ঠিক আছে। সেটাই এখানে বটমলেস সি বলতে বোঝানো হয়েছে। নাও নেক্সট, upward to heaven went, vaguely found all together, changed and yet the same. Upward to the heaven, upward to the heaven মানে হচ্ছে কি, বৃষ্টি তো এখানে আপওয়ার্ড যায়, উপরের দিকে যায়। প্রথমে জলীয় বাষ্পগুলি এভাবে 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 করে উপরে যায়, গিয়ে তারপরে ক্লাউডস বানায়, ঠিক আছে। এবার আপওয়ার্ড টু দ্য হেভেন, হেভেন বলতে আমরা কোথায় বুঝি? হেভেন বলতে আমরা উপরেই বুঝি, যেটা আর্থ আর হেভেন, এটাকে আমরা নিচে আমরা আর্থ বুঝি, উপরে যা আছে সেটাকে আমরা হেভেন বুঝি। সামথিং হুইচ ইজ ইন দ্য স্কাই, ঠিক আছে, একদম উপরে আছে বা ব্রহ্মাণ্ডের একদম উপরে আছে, সেটাকেই আমরা হেভেন বুঝি।
এইখানে এটাই বলা হয়েছে বেসিক্যালি। আপওয়ার্ড টু হেভেন went vaguely formed, vaguely formed মানে অদ্ভুত ভাবে ফর্ম করে। কি ফর্ম করে? অদ্ভুত ভাবে ক্লাউডস ফর্ম করে, ঠিক আছে। ফর্ম অল টুগেদার চেঞ্জ মানে এই যে প্রসেসটা আছে, এই পুরো প্রসেসটাতে এটা যে প্রসেস একটার পর একটা একটু থেকে একটু চেঞ্জ হতে থাকে, কন্টিনিউ প্রসেস কিন্তু চেঞ্জ হতে থাকে। ফর্মটা কিন্তু সবসময় সেম থাকে না, ল্যান্ড থাকে, ল্যান্ড থেকে এটার যে ফর্মটা থাকে না, ফর্মটা চেঞ্জ হতে থাকে। বৃষ্টির যে ফর্ম সবসময় কিন্তু কন্টিনিউয়াসলি সেম থাকে না, ফর্মটা চেঞ্জ হয়। জলীয় বাষ্প হয়, জলীয় বাষ্প যখন হয় তখন কি হিসেবে থাকে? এটা তখন গ্যাস হিসেবে থাকে, তখন কিন্তু সেটা গ্যাস হিসেবে থাকে। তারপরে আলটিমেটলি এটা চেঞ্জ হয়ে কি হয়, কি হিসাবে এটা পরিবর্তন হয়? ওয়াটার হিসাবে, ঠিক আছে। তো এই যে গ্যাস থেকে ওয়াটার, এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটা আলটিমেটলি এটা তো চেঞ্জ হয় না, এটা তো চেঞ্জ হয়, ফর্মটা চেঞ্জ হয় আলটিমেটলি। এই যে গ্যাস থেকে যে ওয়াটারের যে ফর্মটা আছে সেটা চেঞ্জ হয়, এটাকেই এখানে বেসিক্যালি বোঝানো হয়েছে। yet the same বলতে কি দেখো কত সুন্দর ব্যাপারটা। ফর্মটা কিন্তু কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, তারপরেও এসে আবার আলটিমেটলি সেটা কি হয়? আলটিমেটলি সেটা তো জল রূপেই পরিণত হয়। বৃষ্টি কি? হোয়াট ইজ রেইন অ্যাকচুয়ালি? হোয়াট ইজ অ্যাকচুয়ালি কি? রেইন অ্যাকচুয়ালি কি? ওয়াটারের একটা ফর্ম, ঠিক আছে। এবার এত যে ফরমেশন হয়, এত যে চেঞ্জ হয়, চেঞ্জ হওয়ার পরে আলটিমেটলি সে কি তৈরি হয়? আলটিমেটলি আবার ওয়াটার ফর্মেই আসে। তো আলটিমেটলি ফর্মে আবার যখন আসে সেটা তো ওয়াটার ফর্মেই আসে। মাঝখানে গ্যাস হয়, ঠিক আছে, ভেপার হয়, অনেক কিছুই হয়, যাই হয়, ভেপারাইজেশন হয়, যেটাই হয়, আলটিমেটলি ওয়াটার থেকে তো এটা ফর্ম চেঞ্জ করলেও আবার ওয়াটার ফর্মেই আসে। তো সেটাই এখানে বলেছে ইয়েট দ্য সেম, তার রূপটা তারপরেও সেমই থাকে, এত চেঞ্জ হওয়ার পরেও তার রূপটা কিন্তু সেমই থাকে, ঠিক আছে। I described to leave the droughts, atomies, dust layers of the globe. Sorry, I descend. Extremely sorry. Descend. I descend to leave the droughts. I descend মানে আমি ওইখানে যাই, কোনো একটা জায়গাতে ascending, descending, ঠিক আছে। যাওয়া, ascending মানে হচ্ছে যাওয়া, descending মানে হচ্ছে নামা, ঠিক আছে। বেসিক্যালি এটাই বোঝানো হয়েছে। আমি কোথায় আসি, কোথায় এসে পড়ি, আলটিমেটলি কোথায় নামি এসে, কিসের মাঝখানে? ড্রাউটস, শুষ্ক যে জায়গাগুলি থাকে, অ্যাটমস মানে কণা আর কি, বিভিন্ন কণা, ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র যে কণাগুলি থাকে, অ্যাটম থাকে পরিবেশের মধ্যে, ওই অ্যাটমগুলি ওইখানে এসে বৃষ্টি মিলিত হয়। ডাস্ট লেয়ার্স, ধুলোর যে লেয়ার থাকে, অফ দ্য গ্লোব। হোয়াট ইজ গ্লোব ইয়ার? গ্লোব বলতে এখানে আমরা কি বুঝতেছি? গ্লোব বলতে এখানে বুঝতে পারছি আমরা আর্থকে কিন্তু এখানে গ্লোব বলে বোঝানো হয়েছে। গ্লোব বলতে আমরা কিন্তু এখানে আর্থকে বুঝেছি, লেয়ার্স অফ দ্য গ্লোব, ঠিক আছে। আমাদের পৃথিবীর মধ্যে যে ডাস্টের যে লেয়ার থাকে, সেই লেয়ারটা তার উপরে এসে বৃষ্টি পড়ে। And all that in them without me were seeds only, latent, unborn, ঠিক আছে। And all that in them, এই সব কিছুর মধ্যে যে যাই আছে, যা কিছুই আছে, without me মানে আমাকে ছাড়া, কাকে ছাড়া? রেইনকে ছাড়া, বৃষ্টিকে ছাড়া। were seeds only, বৃষ্টি ছাড়া একটা সিড, লেটস সে একটা ল্যান্ড আছে, ঠিক আছে, একটা ল্যান্ড আছে, হ্যাঁ, ল্যান্ডের মধ্যে একটা সিড, একটা বীজ একটা আমি বপন করলাম, ঠিক আছে। এবার এখানে আমি যদি ওয়াটার পোর যদি না করি, এটা কি আলটিমেটলি এখান থেকে গাছ হবে? চারা কি উঠবে? চারা উঠবে? গাছ কি হবে এখান থেকে? হবে গাছ? হবে না, প্রসেস হবে না, এই প্রসেসটাই হবে না। যদি ওয়াটার না হয়, বীজ যে আছে, বীজটা কিন্তু অকেজো থেকে যাবে, আনবর্ন থেকে যাবে। দেখো এখানে বলা হয়েছে আনবর্ন,
আনবর্ন দিয়ে এটাই বোঝানো হয়েছে, এই যে আনবর্ন থেকে যাবে, বীজটা কি হবে, আনবর্ন থেকে যাবে। এটা কিন্তু এটার সৃষ্টিটাই, এটা যে আছে না, এটা হবেই না যদি এখানে, যদি নাকি এখানে যদি ওয়াটার না দেওয়া হয়। এবার ওয়াটারকে আমরা এখানে কি বুঝছি, ওয়াটার বলতে আমরা কিন্তু এখানে রেইনকে বুঝছি, ঠিক আছে, রেইনকে বুঝছি। তো রেইন যদি না হয়, এই যে হোল যে এই যে সাইকেলটা আছে, এটা হবেই না। তো সিডস উইল রিমেইন অনলি সিডস। বৃষ্টি সিড কিন্তু বৃষ্টি যদি না পায়, জল যদি না পায়, আনবর্ন থেকে যাবে, ঠিক আছে, মানে তার উৎপত্তি হবে না, সিডটা শুধু সিড হিসেবেই থেকে যাবে, ঠিক আছে। And forever, day and forever, by day and night, I give back life to my own origin. And forever, forever মানে কন্টিনিউয়াসলি, ঠিক আছে, সব সময়, চিরকালের জন্য, সারা জীবনের জন্য, সব সময়, অনন্তকাল, জীবনও না, অনন্তকাল, যতদিন পর্যন্ত এক্সিস্টেন্স আছে, যতদিন পর্যন্ত হিউম্যান এক্সিস্টেন্স আছে, মানে লিভিং থিংস এর এক্সিস্টেন্স আছে, পৃথিবীর এক্সিস্টেন্স আছে, ততদিন পর্যন্ত, ফরএভার, ততদিন পর্যন্ত, ডে অ্যান্ড নাইট, দিনেও রাতেও, এনি টাইম আই ক্যান অকার, আমি যে কোনো টাইমে আসতে পারি। আই গিভ ব্যাক লাইফ টু মাই ওন অরিজিন। অরিজিন বলতে এখানে আবার কাকে বোঝানো হয়েছে, অরিজিন বলতে কিন্তু আবার এখানে আর্থকে বোঝানো হয়েছে, ঠিক আছে, এখানে আবার আর্থকে বোঝানো হয়েছে। হ্যাঁ, বৃষ্টির অরিজিন কি আর্থ, আর্থ থেকে তো বৃষ্টির উৎপত্তি হচ্ছে। তো তার যে অরিজিন, যেখান থেকে সার উৎপত্তি হচ্ছে, সেই জায়গাটাকে সে কি করে, আই গিভ ব্যাক লাইফ, সেটাকে আবার সে রিজুভিনেট করে, আবার জীবন দেয়। কিভাবে জীবন দেয়, ওই যে সিডের প্রসেসটা বললাম, সিডটাতে একটা বীজের মধ্যে জল আসে, জল দেওয়ার পর সেখান থেকে চারা তৈরি হয়, সেখান থেকে গাছ হয়, বড় হয়ে, সেটা, এটা একটা জীবন, এটা একটা লাইফ সাইকেল পুরো। তো এটাই এখানে বলছে যে আমি আমার অরিজিনকেই আবার করে জীবন ফিরিয়ে দিই, আবার জীবন্ত করে তুলি। and make pure and beautify it, এটাকে একদম পিওর বলতে একদম যেখানে কোনো স্বচ্ছ হয়ে যায় আর কি, সবকিছু বেশি শুদ্ধ হয়ে যায়, বিশুদ্ধ থাকে, পিওরিটি আনে। এখন দেখবে মানে গরমের দিনেও হয়ে থাকে, শীতের দিনেও রিলেটেড হয়ে থাকে, উইন্টার্সেও হয়, সামারেও হয়, প্রচুর পরিমাণে ধুলো জমে যায় চারিদিকে, ডাস্ট যেটা বললাম না, ডাস্টের যে লেয়ার, প্রচুর পরিমাণে ধুলো হয়ে যায়। গাছের পাতাগুলো দেখবে গ্রিন থেকে না একদম ব্রাউন হয়ে গেছে, মানে ডাস্টের কারণে ব্রাউন হয়ে গেছে, নট দ্যাট স্প্রিং এ ব্রাউন হয়েছে বা অটমে ব্রাউন হয়েছে, ডাস্টের কারণে ব্রাউন হয়ে গেছে, কালারই ব্রাউন হয়ে গেছে। এবারে এই পাতাগুলি অ্যাকচুয়ালি যে গ্রিন কালার ছিল, আবার কখন গ্রিন হয়, যখন বৃষ্টি পড়ে, বৃষ্টির কারণে আবার ওই পাতাগুলি একদম আবার স্বচ্ছ হয়ে যায়, পিওর হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, বিশুদ্ধ হয়ে যায়, তার মধ্যে যে নোংরা যাই ছিল সবকিছু চলে যায় বৃষ্টির কারণে, বৃষ্টি সেটাকে পিউরিফাই করে, ঠিক আছে। তারপরে কি করে, বিউটিফাই করে। কিভাবে বিউটিফাই করে, অবভিয়াসলি একটা নোংরা দেখতে একটা পাতা, একটা গাছ যেটার মধ্যে প্রচুর পরিমাণে ধুলো, চারিদিকে প্রচুর পরিমাণে ধুলো রাস্তাঘাটে, সেটা যখন একদম পিওর হয়ে যাবে, ধুলো যখন একদম সরে যাবে, সেটা বিউটিফাই তো হবেই, সুন্দর তো দেখতে লাগবেই, ঠিক আছে। বা সুন্দর বলতে আমরা এটাও বুঝতে পারি যে একটা গাছ, একটা গাছ, ঠিক আছে, গাছ, তাতে ফুল হবে না, আলটিমেটলি ফ্লাওয়ার, ফ্লাওয়ার তো হবে, এই যে ফ্লাওয়ার, ফ্লাওয়ার হলো, এবারে ফ্লাওয়ারটা কি, তার বিউটিফিকেশন, নেচারকে বিউটিফিকেশন করলো, নেচারকে বিউটিফাই করলো, সৌন্দর্য এনে দিল নেচারের মধ্যে, নেচারটাকে আরো সুন্দর করে তুললো, ঠিক আছে। এটাকেই বলছে বৃষ্টি, যে এটাও আমার একটা কাজ। ফর সং ইস্যুইং from its birthplace after fulfillment, wandering, raked or unraked, duly with love returns, ঠিক আছে। For song issuing from its birthplace, for song বলতে এখানে সংটা হচ্ছে বৃষ্টি, গানটা বা ভয়েস বা সং যেটা হচ্ছে সেটা হচ্ছে বৃষ্টি, হ্যাঁ।
ইস্যুইং ফ্রম ইটস বার্থ প্লেস। বার্থ প্লেসটা কি, এই যে ল্যান্ড আছে বা সি আছে, এটাই হচ্ছে এটার বার্থ প্লেস, এখানে এসে শেষ হয়। আফটার ফুলফিলমেন্ট মানে তার ফুলফিলমেন্ট হওয়ার পরে, মানে এই সাইকেলটা কমপ্লিট হওয়ার পরে। ওয়ান্ডারিং, ওয়ান্ডারিং মানে হচ্ছে ঘোরা, এখানে সেখানে ঘোরা। বৃষ্টি কি, বৃষ্টি যেহেতু প্রসেসটা যেহেতু অনেক লেন্দি, ইভাপোরেট হয়, গ্যাস হিসেবে থাকে, গ্যাস থেকে তারপর ওয়াটার হিসেবে আবার বৃষ্টি হয়ে পড়ে, তো ও ঘুরে বেড়ায়, ও মানে চতুর্দিকে ঘুরে, ঠিক আছে, সেটাই এখানে বোঝানো হয়েছে ওয়ান্ডারিং। রেকেড অর আনরেকেড, রেকেড অর আনরেকেড কথাটা বলতে এখানে আমরা বুঝতে পাই মানে আমার এটা দিয়ে খুব বেশি কিছু একটা ফারাক পড়ে না, আমরা বলি না এখন এটা আমার তো কিছু ফারাক পড়ে না, মানে বেসিক্যালি আই ডু নট কেয়ার, ডু নট কেয়ার মানে আমার কিছু আসে যায় না। কি আসে যায় না, আমার কি আসে যায় না, ঠিক আছে। এখানে সং বলতে বৃষ্টিকে বোঝানো হয়েছে। এবার সিঙ্গার কে, সিঙ্গার হচ্ছে পোয়েট, সিঙ্গার কিছু কিন্তু হচ্ছে পোয়েট। হ্যাঁ, এবার পোয়েট বা এখানে আমি সিঙ্গার হিসেবে এটাকে লিখে দিই। ধরো একটা সিঙ্গার যখন গান গাইবে, ঠিক আছে, এটা এবার সেটার পরিবর্তে, এটা তো কাজ প্রফেশনাল, সেটার পরিবর্তে ও কিছু না কিছু তো চাইবে ফেরত, ঠিক আছে, সামথিং অ্যাজ এ রিওয়ার্ড হি অর শি উইল আস্ক। রিওয়ার্ডটা কি হতে পারে, কোনো একটা অ্যাওয়ার্ড হতে পারে, প্রাইজ মানি হতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে রিওয়ার্ডটা, ইট ক্যান বি মেনি থিং। রিওয়ার্ডটা কিন্তু যে কোনো কিছু হতে পারে। তো একটা রিওয়ার্ড তো সে তো মানে এক্সপেক্ট করবেই না। এবার রেন এখানে বলছে কোনো রিওয়ার্ড এখানে আমার থেকে এক্সপেক্ট করা হোক বা না করা হোক, এতে আমার কিছু আসে যায় না, আমার এতে কিছু আসে যায় না, রেকেড অর আনরেকেড, বিকজ আমি তাদেরকেই ভালোবাসা ফিরিয়ে দেব যারা আমার ভালোবাসা পেতে চায়, ঠিক আছে। ডিউলি, ডিউলি উইথ লাভ রিটার্নস, যারা আমার ভালোবাসা চায়, যারা আমাকে ফিরে পেতে চায়, আমি তাদেরকেই আমার ভালোবাসা ফিরিয়ে দেব। এবার বৃষ্টি কিভাবে ভালোবাসা দিতে পারে, এটা একটা প্রশ্ন আসতে পারে। দেখবে বৃষ্টির দিনে এরকম কিছু কিছু প্রাণবন্ত মানুষ হয় যারা বৃষ্টিতে গিয়ে ভিজছে। একটা টাইপের মানুষ হয়, তারপর এই বৃষ্টিতে যাবে না, ভিজে যাবে, জ্বর আসবে, ঠান্ডা লাগবে, ভয় দেখাবে। ইউজুয়ালি প্যারেন্টসরা ছোট বাচ্চাদের এরকম করে, ছোট না বড় হলেও প্যারেন্টসরা করে, ঠিক আছে, ইউজুয়ালি, বা বড়রাও অনেক সময় করে থাকে। এই বৃষ্টিতে ভিজবে না, বৃষ্টিতে ভিজলে কিন্তু জ্বর উঠে যাবে, এখন বৃষ্টি ভিজলেই জ্বর উঠবে, শরীর খারাপ হয়ে যাবে, বৃষ্টিতে ভিজবে না। আর একটা টাইপের মানুষ আছে যে বৃষ্টি আসতে অপেক্ষা করে থাকে, আছে কখন বৃষ্টি আসবে, ছাদে যাব বা রাস্তায় যাব, একটু বৃষ্টি ভিজবো, দেখবে এরকম ভাবে আকাশের দিকে মুখ তুলে দাঁড়িয়ে থাকে। বৃষ্টির ফোঁটাগুলি, রেইন ড্রপস ওদের মুখে যখন আসে, এই যে প্রসেসটা, এটাই হচ্ছে বৃষ্টির লাভ, রেইনের লাভ। এই লাভের কথাই রেইন এখানে বলতে চাইছে, ঠিক আছে। যে আমি আমার যখন গান গাইবো, যারাই আছে, যারা আমার মানে যে সিঙ্গার আছে, ঠিক আছে, যার কারণে এগুলো হচ্ছে, তারা আমাকে চাক বা না চাক আমার এতে কিচ্ছু আসে যায় না, যাই কিছুই হয়ে যাক, যাদের কাছে আমার ভালোবাসাটা ডিউ, আমার লাভটা ডিউ, তাদের কিন্তু সত্যি আমি আমার ভালোবাসা ফিরিয়ে দেবো। আই উড নট এভার কেয়ার, আমাকে চাও কি না চাও এতে আমার কিছু আসে যায় না। আমার যদি তোমাকে ভালোবাসা ফিরিয়ে দিতে হয়, আমি কিন্তু সত্যিই তোমাকে আমার ভালোবাসা ফিরিয়ে দেব। রেইন এখানে বেসিকলি এটাই বলতে চাইছে। ওকে, নেক্সট। আচ্ছা, তো এটাই আমাদের আজকের পার্টটা ছিল। তো তারপরে আরো কিছু পার্ট আছে এটার, লিটারারি ডিভাইসেস আছে, মানে এখানে তো পার্সোনিফিকেশন ইউজ করা হয়েছে, আমি বারবারই বললাম পার্সোনিফিকেশন যে লিটারারি ডিভাইসটা আছে, এই ডিভাইসটা পুরো পোয়েমটাতে ইউজ করা হয়েছে। আরো কিছু ইউজ করা হয়েছে, মেটাফোরও ইউজ করা হয়েছে, আরো কিছু লিটারারি ডিভাইস ইউজ করা হয়েছে। সেই ডিভাইসগুলি তারপরে এটার যে সামারি আছে প্লাস আরো যে পার্টটা আছে, ওইটা আমরা আমাদের নেক্সট ক্লাসে দেখবো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম।